তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, B-2 বোমারু বিমান থেকে ছোড়া হয় বাংকার বাস্টার বোমা। গ্রাহকের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে ভুঁইফোড় আবাসন কোম্পানি সোনার বাংলা গ্রিন সিটি, স্থানীয়দের জমি জোরপূর্বক দখল। লালমনিরহাটের দুরাকুটি বামনের বাসা সড়ক মৃত্যুর ফাঁদ, সংস্কার না করে খানাখন্দে ভরা, ব্যাহত যান চলাচল, ঘটছে দুর্ঘটনা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। লিফট না থাকায় নির্মাণের 1 বছরে চালু হয়নি পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতাল, স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ, রেকর্ড গড়া 2 ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা অধিনায়ক শান্ত। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ, ইস্পাহান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতির উদ্দেশ্যে ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, নইলে আরও বড় হামলা চালানো হবে। এদিকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, এটি কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ফোর্দো স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে ট্রাম্প যে ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে দাবি করা হয় ফোর্দো এখন আর বিদ্যমান নেই। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী জানান, 3টি পরমাণু কেন্দ্র আগে খালি করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি তেহরান। এদিকে হামলার ঘটনাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। এছাড়াও হামলার কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। এর আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনে আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেছিলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা OICর পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বন্ধেরও আহ্বান জানান। এবার অন্যান্য প্রসঙ্গ। সোনার বাংলা গ্রিন সিটি, চটকদার নাম ও সাইনবোর্ডে এক ভুঁইফোড় আবাসন কোম্পানি। সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে স্বৈরাচারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কোম্পানি হাতিয়ে নিচ্ছেন গ্রাহকের কোটি কোটি টাকা।
স্থানীয় অসহায় মানুষের জমি নামমাত্র মূল্যে জোরপূর্বক দখল করে নিচ্ছে কোম্পানিটি। তাদের দখল থেকে বাদ যায়নি সরকারি খালও। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এ ফটক সোনার বাংলা গ্রিন সিটি। ওপরে চাকচিক্য থাকলেও ভেতরে পুরোটাই প্রতারণায় ঠাসা। কয়েক বছর আগেও এই জায়গায় চলতো কৃষিকাজ, ছিল ভূমি খালনালা, কিন্তু চোখের পলকেই হয়ে গেছে আবাসন প্রকল্প। নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য, দখল থেকে বাদ যায়নি খালের জায়গাও। এই লোকগুলোর পারিবারিক জায়গা ছিল সোনার বাংলা হাউজিং এর ভেতর, কিন্তু হাউজিং এর চারপাশ আটকিয়ে ভেতরে প্রবেশ করতে দিত না জমির এইসব প্রকৃত মালিকদের। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে হয় হাউজিং এর নামে, কিন্তু লিখে দেওয়ার পরে প্রতারণা। ন্যায্য মূল্য তো দেয়নি, উল্টো নামমাত্র মূল্যের টাকা চাইতে গেলেও পড়তে হয় হুমকির মুখে। আঙ্গ টাকা পাই নাই ভাই, বুঝছেন, আঙ্গ মনে করেন অনেক ঝামেলার ভিতরে আছি। এই সোনার বাংলারা এরা চারোদিক দিয়ে অল করে দিছে, অল করে দিয়া আপনার আঙ্গ জায়গা মনে করেন জায়গা বাউন্ডারির ভিতরে। আর এরকম মনে করেন যে আরও অনেক মানুষের জায়গা আছে, এরা বাউন্ডারি করে রাখছে। এখন ব্যস্ত হলে হয়ে গেছে, ব্যস্ত হইব, রাস্তা দেয় নাকি ভাই। এখন মনে করেন যে আমরা টাকা পাইতেছি না, আঙ্গ ন্যায্য টাকাটা পাইতেছি না। মাস খানিকের মধ্যে টাকা দিয়ে দেবে, কিন্তু এখন আর দিচ্ছে না টাকাটা। 3 বছর হয়ে গেছে, দিতেছে না। নিজস্ব বাহিনী দিয়ে হুমকি দিয়ে জোরপূর্বক দখলে নিত সাধারণ মানুষের জমি। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখা, ওই যে অবৈধ জিনিস বাই করে দেখায়, অনেক সময় কোমরে রাখে, গেঞ্জি উঁচা করে এমনি। হ্যাঁ, ওই দিকগুলি দেখে মনে করেন একা একা দই পারা হন লাগে। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন জোর জবস্তি চার ভাইয়ের। ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডের নামে 3 প্রজেক্ট, সোনার বাংলা গ্রিন সিটি, কালিন্দী মডেল টাউন ও সোনার বাংলা আবাসিক প্রকল্প। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। মূলত তার নেতৃত্বেই বেপরোয়া বাকি 3 ভাই সাইদ হোসেন সুমন, আব্দুর রহমান সুজন ও রাসেল, যারা প্রত্যেকেই ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ছত্রছায়ায় ছিল তাদের এমন দখল বাণিজ্য। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায়ও রয়েছে এই হাউজিং এর চেয়ারম্যান। তবে বর্তমানে স্থানীয় নেতাদের ম্যানেজ করে এখনো প্রভাব বিস্তার করছে চার ভাই চক্র। গেল এপ্রিলে 36টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে ইউরো বাংলা বিল্ডার্স। এসব কোম্পানি প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটি। স্বৈরাচার সরকারের সময় প্রভাব খাটানো হাউজিংটির এখনও যেন প্রভাব থামছেই না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও চলছে প্লট বিক্রি। শুধু তাই নয়, হাউজিং কোম্পানিটির নেই রাজুকের নকশা অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ কোনো লাইসেন্স। এসব অভিযোগের বিষয়ে হাউজিংয়ের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে অনেকটা গা বাঁচিয়ে পালান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এই ক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। শিলি রায়ের রিপোর্ট। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন CSE AMM নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্মপরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন। যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব,
এইটার একটা পরিকল্পনা আমরা সেটাই, এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করতে দেই, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র গঠনে যে কাজ করছে তার প্রশংসা করে সব রাজনৈতিক দলগুলোকে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের। আপনাদেরকে সহযোগিতা করতে চাই। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরুতেই অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে দরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার। সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে, এটা বিএনপির একটা সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, আমার মনে হয় যে শহীদদের রক্তের সাথে সম্মান দেখানো হবে। রাজনীতি খুবই একটা শৈলীর মতো, রাজনীতি একটা নারীর সূচিকর্মের মতো, রাজনীতি একটা চিত্রকর্মের মতো। বাংলাদেশকে এখন ওই রকম করে গড়বার সময়। এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এত বিশাল কাজ বাস্তবায়ন সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। প্রোগ্রামে আসতে খুব স্বচ্ছন্দ বোধ করি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, অ্যান্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন।
ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে রয়েছি আসলে যে স্থানটিতে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই স্থানটিতে গতকাল থেকে এখানে কাজ শুরু হয়েছিল, সেই কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া এলাকায়। এটি আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে এখানে জিও ব্যাগ এবং কি বালি ভরাটের মাধ্যমে এটিকে ভাঙন যেটি হয়েছে সেটিকে মেরামতের চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যে তাদের মেরামত কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে আমরা দেখেছি যে এখানে যে পানি উন্নয়ন বোর্ড এর যে ঠিকাদারগুলো রয়েছে তারা এই ভাঙন মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে আমরা দেখেছি নদীর যে স্রোত সেটির বেশি থাকার কারণে যে নদীতে ড্রেজার মেশিন বসানো হয়েছে সেটি থেকে বালু উত্তোলন করতে পারছে না, সেই জন্য কিছুটা কাজ থমকে গেছে। তবে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যে নদীটি রয়েছে এই নদীটি সংস্কারের প্রয়োজন বলে তারা মনে করছেন। তারা বলছে যে নদীর ভিতরে যে সকল ঝোপঝাপগুলো ভাঁড়জট রয়েছে এগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু এই ফুলগাজীর যে দীর্ঘদিনের দুঃখ নদী ভাঙন সেটি কিন্তু অনেকটা কমবে বলে তারা মনে করছে। তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এই যে বন্যা হলো, বন্যার পরবর্তী যে সময়টি হাতে পাবে এই সময়টির মধ্যে যদি নদীর ভিতরে যে ঝোপঝাপগুলো সেগুলো পরিষ্কার করার জন্য তারা কিন্তু জোর দাবি জানাচ্ছে। এছাড়া নদী খননের বিষয়ে তারা আগে থেকে বলছে, সেটি যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা নদী ভাঙন কমবে বলে কিন্তু তারা মনে করছে। এছাড়া আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে 7,340 কোটি টাকার একটি প্রকল্প তারা হাতে নিয়েছে। সেটি যদি অনুমোদন হয় তাহলে এই যে ফুলগাজী পরশুরাম সহ যে নদী রয়েছে মুহুরী নদী এবং সিলোনিয়া এই নদীগুলো সংস্কার করা হবে এবং তাহলে কিন্তু এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুঃখ সেটি কিন্তু লাঘব হবে কিন্তু বলে তারা মনে করছে। আমি একজনের সাথে কথা বলতে চাইবো, আপনারা তো এখানে কাজ করছেন, কাজের কি অগ্রগতি দেখছেন? কাজ চলে, কাজ খুব দ্রুত চলে। কি পর্যায়ে আছে কাজ? কাজ খুব দ্রুত চলে, কাজ চলতেছে, কাজ চলে। আমরা তো দেখেছি যে নদীর পাশ দিয়ে যে মাটি খনন করছে স্থানীয়রা বাধা দিয়েছে, এই বিষয়ে আসলে কি? এ বাধা বলতে বাধা তো এখন দেয় নাই, বাধা তো চলতেছে, কাম চলতেছে। আমরা দেখেছি যে এখানে যে নদীর পাশ থেকে, অর্থাৎ স্থানীয়রা সবসময় অভিযোগ করে যে যেসব বাঁধগুলো ভাঙে সেগুলো নদীর পাশ থেকে মাটি খনন করে আবার বাঁধগুলো মেরামত করা হয়। সেই ঠিক একই দৃশ্য কিন্তু এই বাঁধ মেরামতে আমরা দেখেছি। তবে এই স্থানীয়রা অভিযোগ করেছে যে এই নদীর পাশ থেকে মাটি না কেটে অন্যত্র মাটি কাটার জন্য তারা বলছিল। সেজন্য আসলে এই এখানকার যে ঠিকাদার যিনি কাজ করছেন তাকে বাধা দেওয়াতে তারা সেখান থেকে মাটি খনন বন্ধ করে রেখেছে বলে আমাদেরকে স্থানীয়রা বলছে। তো এই ছিল আমার কাছে বাঁধ ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। গুগলি নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী নিলয়ের সঙ্গে। শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মোহাম্মদ কামরুজ্জামানের ক্যামেরায় আলো জানাচ্ছেন NI নাহিদ। মধ্যরাতে রাজধানীর হাজারীবাগের ট্যানারির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাজারীবাগ মোড়ের আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি টিনশেড গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটিতে খেলনা তৈরির সরঞ্জাম, চামড়া সহ আরও কিছু পণ্য মজুত করা ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাজারীবাগ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোহাম্মদপুরের আরও 2টি ইউনিট। ফায়ার সার্ভিস স্টেশনের 4টি ইউনিট রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আমার প্রায় আপনার এলো 8 থেকে 9 লাখ টাকা চামড়া ছিল। আমি যখন আসছি একটা আমার কাছে ফোন আসছে, তখন দেখছি আমার গোডাউনের ভিতরে দাম করে আগুন জ্বলতেছে। আমি দেখছি যে ওয়াল থেকে আগুনটা আসতেছে, আসার পরে আমি মালটা ধরবো, এমন সময় দেখি ধাও করে আগুন ধরে আমার পুরোটা মিনিটের ভিতরে আগুন সব হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আমরা এসে মূলত বড় আগুন দেখে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা সহযোগিতা চাই
এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আর আমাদের 2টি ইউনিট মোট 4টি ইউনিট মিলে আমরা আসলে আপ্রাণ চেষ্টা করি। আমরা 2টা 58 মিনিটের সময় আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানানো হবে বলে জানান হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাতে রাজধানীর বিজয় সরণিতে চেকপোস্ট বসিয়ে র্যাব ও পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। শনিবার রাতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 10টি মামলা ও 15,000 টাকা মামলা করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এতে সাধারণ মানুষ সন্তোষ জানান। আমাদের মতন মানুষ বা আমাদেরই মতন কিছু মানুষের জন্য সাধারণ মানুষের ঘুম হয়রানি হচ্ছে, এই কারণে ওনারা প্রোটেকশনের জন্য এই জায়গায় ওনাদের ডিউটিটা পালন করতেছে। অভিযান আমার কাছে ভালো লাগে। অভিযান হলে আমাদের চলাফেরার জন্য আমরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। ভাইয়ার একটু বললো যে আমার একটু মাথায় বাতাস লাগছে, সারাদিন একটু সমস্যা, আমি হেলমেটটা না করি। আমি ভাবলাম যে রাত্রেবেলা 12টা বাজে, তো সেক্ষেত্রে আমরা কোনো সময় হেলমেট ছাড়া যাত্রী নেই না, তো এখন তো আসলে ভাগ্য খারাপ। লালমনিরহাটের দুরাকুটি থেকে আদিতমারির বামুনের বাসা পর্যন্ত সড়কটি যেন মৃত্যুফাঁদ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় পুরো রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত আর খানাখন্দ। এতে যেমন ব্যাহত হচ্ছে যান চলাচল, তেমনই ঘটছে দুর্ঘটনা। এই পথেই প্রতিদিন চলাচল করছেন হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারির হাজারো মানুষ। বহুবার সংস্কারের আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন প্রায় অচল। অসংখ্য গর্তে ভরা রাস্তায় গাড়ি চালানো যেমন কষ্টকর, তেমনই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই দুর্ভোগ পাড়ি দিয়ে চলাচল করছেন আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার অসংখ্য মানুষ। দইখাওয়া ও চাপারহাট থেকে প্রতিদিন এই ভাঙ্গাচোরা সড়ক দিয়েই চলে ঢাকাগামী 1 ডজন বাস, শত শত ট্রাক, হাজারো মোটরসাইকেল, রিকশা ও ভ্যান। রাস্তায় গর্ত আর খানাখন্দ থাকায় মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে একদম অচল হয়ে আছে। রাস্তাটা কোনো সরকারি মেরামত করে না। এই এলাকার বাসী খুব কষ্টে আছে রাস্তাটা নিয়ে। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। এই রাস্তার কোনো লোক ভালো করার উদ্যোগ নিচ্ছে না। পিচ উঠে যাওয়ায় আর গর্তের ভেতর দিয়ে চলতে গিয়ে নাকাল হচ্ছেন শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সহ সাধারণ মানুষ। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, সংস্কারের প্রতিশ্রুতি মিললেও শুরু হয়নি কাজের বাস্তবায়ন। বর্ষাকালে একাটু করে পানি বাজে আমাদের রাস্তার মধ্যে। আমরা একটা মানুষ যে হাঁটার পর্যন্ত রাস্তা আমাদের পরিবেশ থাকে না। রাস্তাটা অনেক ভাঙা, এর কারণে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। সড়কটি রুরাল ট্রান্সপোর্টেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট RTIP ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও এখনো অনুমোদন মেলেনি। তবে ধাপে ধাপে সংস্কারের আশ্বাস দিয়েছেন LGD লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী। এটা প্রকল্প এখন পর্যন্ত DPP পাস না হয় কাজটা আমরা করতে পারতেছি না, কিন্তু যেহেতু অনেক জায়গায় একটু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, আমরা এই সামনে অর্থ বছরেই কিছু অংশ আমরা এটা রিপেয়ারের জন্য উদ্যোগ নেব। দুরাকুটি থেকে বামনের বাসা পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে সৃষ্টি হয়েছে নানা ধরনের খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলছে এই অঞ্চলের প্রায় 10 লাখ মানুষ। একাধিকবার জনপ্রতিনিধি এবং LGD থেকে আশ্বাস মিললেও কার্যকরী পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। তবে আর কোনো আশ্বাস চায় না এই অঞ্চলের মানুষ। দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। পিরোজপুর 250 শয্যার আধুনিক হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি লিফট না থাকায়। এ কারণে জেলার লাখো মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে গণপূর্ত বিভাগ জানায়, লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। জালেশ মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ।
পিরোজপুর জেলা সদর হাসপাতালটি 100 শয্যার হলেও রোগী ভর্তি থাকে 2 থেকে 3 গুণ বেশি। অনেক রোগীকে ঠাঁই নিতে হয় মেঝে ও বারান্দায়। প্রতিদিন গড়ে 5 শতাধিক রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন, কিন্তু শয্যার অভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েই তাদের বরিশাল, খুলনা কিংবা ঢাকায় রেফার করে দেওয়া হয়। 2017 সালে 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং টেন্ডার আহ্বান করে শুরু হয় 7 তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। পরে ভবনটি আরও 2 তলা বাড়িয়ে 9 তলায় উন্নীত করা হয়। করোনা মহামারীর কারণে 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় 2024 সালের ডিসেম্বর মাসে। তবে লিফট স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের অভাবে এখনো ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পিরোজপুরের হাসপাতালে এমনই একটি অবস্থা যে এখানে জ্বরের রোগী আসলেও তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে 2.5 ঘন্টা যদি একটু চালু হইতে তাহলে মনে হয় যে আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম। বড় বড় যে অপারেশন গুলা এগুলো তো খুলনায় করতে হয়, মানুষে যাইতে পারে না টাকার অভাবে। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি বলে জানায় গণপূর্ত বিভাগ। এদিকে লিফট স্থাপন করা হলেই নতুন ভবনটি চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল সার্জন। প্রকল্পে যে 4টি লিফট ধরা ছিল, ডিপিপিতে বৈশ্বিক যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে এবং লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। লিফটের ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথেই আমরা হাসপাতালকে বুঝিয়ে নেব এবং পিরোজপুর জেলার বাসী যাতে সর্বোচ্চ পর্যায়ে আমরা সেবা দিতে পারি সে ব্যাপারে আমরা উৎসাহী হব। সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত হাসপাতালের নতুন ভবনটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।